সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। এই মুহূর্তে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি কবি কাসেতুজ্জামান সেলিমের সাথে। তিনি শুধু কবি নন, একজন সংগঠক, নাট্যকার, নাট্যাভিনেতা, সুরকার এবং আরও অন্যান্য বিভিন্ন গুণে তিনি গুণান্বিত। তিনি যশোর শহরে আমাদের সকলের জন্য গৌরব এবং সাহিত্য ও শিল্পাঙ্গনে তিনি একাধারে বিভিন্ন ধরনের অবদান রেখে চলেছেন। তিনি কিছুক্ষণের ভেতরেই আপনাদের কবি শাহরিয়ার সোহেলের গ্রন্থ মাধবী বাইরে যেও না এর উপর একটি আলোচনা আপনাদের শোনাবেন। আশা করছি আপনারা সাথেই থাকবেন। চমৎকার লাইব্রেরি রয়েছে তার একান্ত এই নিজস্ব আঙিনায়। আমরা কবি কাসেতুজ্জামান সেলিমের কাছে চলে যাচ্ছি। তিনি আলোচনাটি করবেন, আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। কয়েকদিন আগে মাধবী বাইরে যেও না এই গ্রন্থটির প্রকাশনা উৎসব হল। সেই প্রকাশনা উৎসবে অনেক বিজ্ঞজন, বর্ষিয়ান কবি, তারুণ্য সমাবেশ ছিল। তো সেই পর্বে আমি ওই যে আমার তো একটু বলতেই হয়, অনেক গুণীজনের মধ্যে নিজেকে ভিন্নভাবে একটি উপস্থাপন করবার চেষ্টা করার ব্রত নিয়েই আমি এখানে হাজির হয়েছিলাম। এই কারণে যে শেখ শাহরিয়ার সোহেল ওর লেখা, তার বোধ, তার চেতনা 90 থেকে 2025 অর্থাৎ 35 বছর ওর লেখালেখির সাথে আমার একটা পাঠক হিসেবে হোক, আলোচক হিসেবে হোক, সমালোচক হিসেবে হোক, আমার একটা যোগ সাজস ছিল নিবিড়ভাবে। তো আমি মনে করলাম একজন কবি তো নিজেকে তিলে তিলে পুড়ে যেতে চায়, বোহেমিয়ান হয়ে যেতে চায়, গন্তব্য স্থির না করেই তার পথ চলাটা থাকে নিরন্তর। তাই ভাবলাম যে আজকে অনেক উপস্থিতি, অনেক তার প্রকাশনা উৎসব বইটা তো আমি বারবার পড়েছি। তো বারবার পড়ে আমার প্রথম চেষ্টা ছিল বইয়ের বানান ভুল কি পরিমাণ আছে, এটা আমার ছিল পাঠক হিসাবে। আমি প্রত্যেকের বেলায় এটা আমি করেই থাকি। প্রথমেই ভালো লেগে গেল, না বানান ভুল তো চোখে পড়লো না, ভালো লাগলো। ওকে মনে মনে ধন্যবাদ দিলাম। আমি যখন পড়ছিলাম সে কোথায় আমি জানি না, কিন্তু তার সরব উপস্থিতি তার লেখনের মাধ্যমে মাধবীকে মনে করে তো আমি নিজে মাধবীকে চেনবার চেষ্টা করছিলাম, বুঝবার চেষ্টা করছিলাম। তার ওই আলোচনায় আমি বলেছিলাম মাধবী বাইরে যাবে না, তা কোথায় যাবে? হয় অন্তরের ঘরে যাবে, নাই অন্তরের বাইরে যাবে, তাতে আছে কোথায়? তা অন্তরে যার নিরন্তরে বসবাস, সেই প্রেমময় সত্তাতে যদি মাধবী হয়ে থাকে অথবা না হয়েই থাকে, যেহেতু গ্রন্থের শিরোনামটাই সেই কারণে আমি সোহেলকে একটু প্রেমিক হৃদয়তে দেখছিলাম। তো শেখ শাহরিয়ার সোহেল ও বলছিল এক সময় তার একটা কবিতার লাইন আমি পড়েছিলাম যে এরকম, সমুদ্র তীরে নুড়ি কুড়ানো আমি সেই পথিক, সমুদ্র আমায় ভাসিয়ে নাও তোমার গভীরতায়। কে সে সমুদ্র? অবসর কাছে আমার শোনা হয়নি। একটি সমুদ্র তো একটি জগৎ, একটি সমুদ্র একটা বহির্জগৎ, একটি সমুদ্র একটা অন্তর্জগৎ। আমরা জানি জগতের 3 ভাগ, জল 1 ভাগ স্থল। তো জলের সাথে স্থলের যে দূরত্ব বা ব্যবধান, তো সেই জায়গাটা এই কবিতার লাইন দিয়ে ও কিভাবে গভীরে আরো গভীরে নিয়ে যাচ্ছে, এইটা আমি লাইনকে নিয়ে ভাবছিলাম। তো দেখলাম না, কারণ আমি এই বিষয়টা অত্যন্ত স্পষ্টভাবে জানি যে এবং বিশ্বাস করি আমার সাথে সমস্ত কবি লেখক বন্ধুরা
সহমত পোষণ করবেন বলে আমার বিশ্বাস। কারণ সোহেলের লেখার যে গভীরতাটা, এটা মনে হচ্ছে যে না ও ক্যাজুয়ালি বলছে, কিন্তু বিষয়টা এমন আমার মনে হয়নি। এখানে একটি কথা বলা জরুরি, সেটা হচ্ছে একটি মানুষ, একজন কবি, একজন লেখক, একজন প্রাবন্ধিক, একজন অনুগল্প লেখক, এনাদের এই ক্যানভাসটা সবার সমান থাকে না। তো সেক্ষেত্রে সে অনুবাদক, সে গ্রন্থ সমালোচক, তার প্রকাশিত অনেক বই যেহেতু আমাদের কাছে আছে, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে অনেক বই আছে শেখ শাহরিয়ার সোহেল। আমাদের অনুজ সেটা ভিন্ন কথা, কিন্তু লেখক শাহরিয়ার সোহেল এটা আমাদের বললে হবে না, সকলে। আর আজকের এই আধুনিক সময়ে কোনো মানুষ তো নিজেকে আর গুটিয়ে রাখতে পারেন না, নেকের কল্যাণে সেটা বৈশ্বিক। তো সে কারণে ভালো লাগা মন্দ লাগা, কতটুকু হয়েছে কতটুকু হয়নি, পাঠ না করে আপনি, আমি বলবো কে, একটা পাঠক হিসেবে, একজন আলোচক হিসেবে আমি লিখেছিলাম আগে, আমি আজকে মনে হলো যে প্রাণ খুলে কথা বলি। হলুদ কাগজে বুভুক্ষ সভ্যতা পুড়ে পুড়ে বিনম্র বিষণ্ণতায় কতটা সময় পাথর পড়ে, তারই লেখা। কি চেঞ্জ, কি চেঞ্জ! একটি বইয়ের মধ্যে, এতগুলো কবিতার মধ্যে কোথা থেকে কোথায় একজন লেখক সে কবি সে চলে যেতে পারছেন। উনি বলতে চাইছেন সবুজ চুলের কথা। কিভাবে? সবুজ চুলের সাথে শামুকের যে ধুলো পাবে না কোথাও বৃষ্টির অজস্র মূলধার, মধ্যে একটা কথা আমি গ্যাপ রেখে গেছি, এটার পরে আলোচনায় আসবো। তো আমার বিষয়টা হচ্ছে কুকুরের কিংবা ক্রন্দনের মতো আকাঙ্ক্ষিত আর্তনাদ নয়, যোগ্যদের জন্য নয় পৃথিবী, যে যত হিংস্র তার দখলেই তত মাটি। এটা ভাষাটাই ব্যাপার। দেখেন কোথা থেকে কোথায় চলে আসছে। অর্থাৎ যে লিঙ্ক আপ বলে যে বিষয়টা আছে, ভাবের যে ধারা, এবং ভাব কারো ধার ধারে না, কাউকে হয়তো বস্যতা স্বীকার করে না, এতেই প্রমাণ হয় কবিরা কারোর দাস হয় না। প্রেমিক যখন প্রেমিকাকে গলা টিপে হত্যা করছিল, প্রেমিকা খুব কষ্টে চাপা স্বরে বলছিল, প্লিজ আমার হাতটা একটু ধরো, তুমি হাত ধরলেই আমি স্বর্গের শান্তি অনুভব করি। এই যে একটা ক্রাইসিস, এই যে একটা ব্যক্তি, একটা দোতনা, একটা আবহ, একটা টোটাল চারটে লাইনে যে লিপিবদ্ধ করা যায়, আমার ভালো লেগেছে, আপনাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আমি ওর সমালোচনাও করবো ব্যাপকভাবে। আলোচনা শুধু যদি পজিটিভ হয়ে যায়, নেতিবাচক হয়ে যায়, সেটা হয় না আমার চোখে, আমার দৃষ্টিকোণ দিয়ে। আমি তো অন্য কথাই বলবো, কবি শাহরিয়ার সোহেল সম্বন্ধে আমাদের জানতে হবে, তার কাব্য ভাবনা, তার কবিতার লাইন দিয়ে যদি আমি কথা বলি, সেটা সংক্ষিপ্ত হয়ে যায়। 90 দশক, 35 বছর শিল্প চাষে মগ্ন একটি মানুষ, জেলা শহরে বসবাস, ঘর সংসার আছে, শিক্ষকতা আছে, শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে 2 বার জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, একজন ট্রেনার হিসাবে শিক্ষকদের ট্রেনিং করতে দিয়ে 700 মতো তাদের স্টুডেন্ট, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। তাহলে কবি কিন্তু খালি এই ঘরের মধ্যে থাকেন না, ঘরের বাইরে অন্য ঘরেও উনি যান। আমি রাশেদুজ্জামান সেলিম, লেখালেখির সাথে সম্পৃক্ততা দীর্ঘকাল, নাটক করি, গান করি, গান লিখি, নাটক করি, প্রবন্ধ লিখি। এত যোগ্যতা উত্তীর্ণ মানুষ আমি না, যখন তার ইজম এবং আরেকটা বই, তার ইজম এবং, তখন এই 2টা বইয়ের পড়ে দেখি যে আমি ওকে ফ্র্যাঙ্কলি বলছি, জানা তো সবার সব কিছু থাকে না। আমার যারা শ্রোতা মন্ডলী আছেন, যারা আমার কথা শুনছেন, আমি কত ভুল কথায় হয়তো বা বলবো, সে আলোচনার দায় আমি নিব, সমালোচনার দায়ও আমি নিব। তো আমার বলার কথাকে বলে যাই, ডাইরেক্ট টেলিকাস্ট যাকে বলে, এটা খুব কঠিন একটি কাজ। এর মধ্যে আমাকে যেটুকু জানা, এলোমেলো জানা, আর সেই কারণে আমি বলবো, আমি দেখেছি এই ছেলে যদি একটা অনুষ্ঠানে
উপস্থাপনা করছে। এই আমাদের যারা লেখালেখি করি আমাদেরকে রোগ আছে কে ভুল ধরতে চাওয়া। আগে যারা বলেছি ওর বই আমি বানানোর ভুল পাইনি, তারপরে আমি বলছি যে না, উপস্থাপনা যখন করে অনেক মার্জিতভাবে করে এবং তার বাচনভঙ্গি, শব্দ প্রয়োগ, সর্বোপরি যেটা ডেলিভারি বলে, ডেলিভারি তো কবি তো, লেখক তো, ওর সঞ্চয়টা বেশ সমৃদ্ধ। ওই সঞ্চয়ের সমৃদ্ধি থেকে ওই এমন এমন কিছু শব্দ উপস্থাপনায় ব্যবহার করে বা করে থাকেন, এখানে আমি অনার করে বলছি, যেটা কিনা একজন কবির পক্ষে সম্ভব। তাহলে উপস্থাপনা করছেন, উনি বহুমাত্রিক লেখার জন্য নিজেকে ধ্যানমগ্ন করেন বলেই তো প্রকাশটা হয়। ধ্যানমগ্ন করছেন, লিখছেন, পাঠকরা পড়ছে। ও আরেকটা কথা কি না বললেই নয়, আমি একবার ইন্ডিয়া বই মেলাতে গেছি, ভারতে বই মেলাতে গিয়েছি। তো সমস্ত চত্বর ঘুরে আমার একটু লিটল ম্যাগের স্টলের প্রতি দুর্বলতা আছে। তো আমি ঘুরছি 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 ঘুরতে ঘুরতে দেখি এপার বাংলা ওপার বাংলা লেখকদের একটি বইয়ের স্টল অনেকগুলো। তো আমি আমার পরিচিত লোকজনকে জানতে চাইছি, অনেকের লেখাই পাচ্ছি। সে তার মধ্যে বলছেন একটা বইয়ের সূচিতে দেখি শেখ শাহরি আসফেল। বইটা নিয়ে আমি খুব সুন্দর করে দেখছি, পাতা উল্টাচ্ছে আর কিছু দেখছি না, না প্রচ্ছদ, না মূল্যগত, না প্রকাশকাল, আমি কিচ্ছু দেখছি না। আমি সোহেল কোথায়, সোহেল কোথায়, সোহেল কোথায়, সোহেল দেখ। তো যখন থেকে এপার বাংলা ওপার বাংলা, আমি ভাবলাম তো ছেলে কি অগ্রযাত্রা তো অনেক দূর। তখন প্রিন্টিং মিডিয়াতে এপার বাংলা কবিতার ওর কিছু হয় না, চেনা নেই, জানা নেই, কোথার থেকে সম্পর্কের ওর কবিতা তার ছেলে দীর্ঘ কবিতা। আমার এত ভালো লাগলো যে না, কাজ করলে যে তার স্বীকৃতি মেলে, শৈলের কাছে আমি শিখলাম, ভালো লাগলো। তো কবি, সাহিত্যিক, লেখক এরা তো মূলত স্বপ্নচারী। কে কখন কোথা থেকে কি কাজ করে থাকেন বা করছেন সব তো জানা চেনার আওতায় থাকে না। তো আমি আমি যে কি খুশি হয়েছিলাম ওকে আমি পরে, সোহেল তুমি যা কবিতাগুলো পড়ে আমি ওখানে আবৃত্তি করলাম, ফটোগ্রাফাররা ছবি তুলে, আপনি বাংলাদেশ থেকে এসেছেন? আমি বাংলাদেশ থেকে এসেছি। ওরা এরকম কথা বলে। তাই বললাম তো এইটা এত মন দিয়ে পড়ছেন, আর আমরা তো চেক করছি, আপনি পাতা পাতা উল্টিয়ে দেশের টান এত টানলেন। আমি টানবো না মানে? আমার সহযোদ্ধা। আর শুধু দেশেরই না, আমাদের এলাকাতেই বাড়ি, যশোরে বাড়ি। আর আপনারা জানেন না, বৃহত্তর যশোরের প্রথম জেলা আমরা, এবং এই কলকাতা একসময় যশোরের মধ্যে ছিল। ও আচ্ছা আচ্ছা দাদা, বসুন বসুন, চা খাবেন না কফি? আমি বললাম না, ঠিক আছে খাচ্ছি। তো শৈলী লেখাটা পড়ছিলাম, আমার বই জানো কেটা, ওই যেন নিয়ে এসেছিলাম। এই যে একটা প্রেমের জায়গা, এটা তো অস্বীকার করা যায় না। ও চলে যাবে, আমি চলে যাবো, আমরা চলে যাব, আমার এই কর্ম তো থাকতে হবে। মানুষ তো বাঁচে মূলত কর্মের মধ্যে। দুঃখ বেদনার কথাও আছে। একটি অবহেলিত প্রজাপতি, সে ওড়ে, তার জানার সৌন্দর্যে আমরা মোহিত হই, তার শৈল্পিক ওড়া চলা, গুনগুন গান আমাদেরকে পাগল করে দেয়। আর একজন কবির বেলায় আমরা বলি আমাদের মন্তব্য, খুব কষ্ট লাগে, বুক ফেটে যায়, মনে হয়েছে ক্রন্দন জলে সাঁতার দিয়ে ডুব মারি, মানে কান্নার উপরেও কান্না, এরকম মনে হয় আমার। তখন আমি বলি, আমাদেরকে বলে যে কবি, কবি ও যাদের ভাত ফাত হয় না, লোকাল ল্যাঙ্গুয়েজ, ওরাই কবি 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 করে বেড়ায়, ওদের দেখারও সময় নেই, বুকে বাঁধে। ওরা জানে না একটি জাতীয় সঙ্গীত একটি কবিরই রচনা, একটি মেসেজ যা জগৎ বিখ্যাত হয়ে যায়। কবে বলেছেন তিনি যে লাইফ ইজ শর্ট বাট আর্ট ইজ লং। এই শব্দ তো একজন কবির লেখা, একজন কবি তো বলেছেন। কি বলেছেন? এত বড় পৃথিবী, গাছ ফুল নদী পাখি সমৃদ্ধ এই পৃথিবী, আমি সমুদ্র তীরে একটি অনুকণা বা নদীর মতো। এইগুলো আপনি ধারণ করবেন, বরণ করবেন, আর কবিকে তুচ্ছ করবেন, কষ্ট হয়। এর বিরুদ্ধেই একজন শাহরিয়ার সোহেল সচেতন হয়ে ওঠে। এই জন্যই যেমন আমার একটা মনে হয় যে আমাকে আমরা শাহরিয়ার সোহেল
আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লেখক সোনালী কাবিনের রচয়িতা কবি আল মাহমুদ স্যারের বাসায় একদিন গিয়েছিলেন শাহরিয়ার সোহেল। তো আমাকে বলেছিল, ভাই মাহমুদ স্যারের ওখানে গিয়েছিলাম, মাহমুদ স্যার ওখানে তো ঢুকতেই পারছিল না, পরিচয় দিয়ে আমি ঢুকেছিলাম। তারপর উনি ক্যাজুয়াল ড্রেসে আমাকে নিয়ে ওই তার বেডরুমে চলে গেল। ভদ্রলোকের পরনে ছিল লুঙ্গি আর গায়ে ছিল একটা সাদা গেঞ্জি। আমাকে বললো, এই তুমি অত দূর থেকে এসছো, এসো 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 বসো, এই আগে তুমি একটু পানি খাও, তারপর তোমার সাথে কথা বলবো, এই কিছু একটা নাস্তা দাও। ওই তো নাস্তা পানি করে উনি ওনাকে ট্যাঙ্ক দিয়েছিলেন। তখন আর মাহমুদ স্যার তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি আমার বইটই পড়ো না অন্য সকলের বই পড়ো, নাকি না পড়েই একা একা তুমি কবি, আর আমাকে দেখতে এলে কেন, আমি কে? বলে, আপনি আমার আদর্শ, আমি প্রকৃতি পাক আপনার কাছ থেকে, আপনার লেখা থেকে আমি জেনেছি। এত তীক্ষ্ণ দৃষ্টি কি করে স্যার? আমি তো বলতে সহজ পাচ্ছি না। না 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 না, তুমি প্রাণ খুইলা কও, স্যার বললেন। তুমি প্রাণ খুইলা কও, আমি শুনুন। অনেক লোকজন আহে, কবি পাইছি তো অনেক, তা কও গল্প করি আর খাইয়া যাই, এই কথাটা বললেন। তখন উনি বললেন, তুমি আমার একটা কবিতা শোনো তো, আমি একটু পড়ি, তারপর আলোচনা করি। তো উনি বলেছেন, কবিতা এমন, ওনার একটা কবিতা আল মাহমুদের, যে কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠে ম্লান আমার মায়ের মুখ, নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুন ঘিরে, রাত জাগা ছোট ভাই বোন, আব্বার ফিরে আসা, সাইকেলের ঘন্টা ধ্বনি, রাবেয়া রাবেয়া, আমার মায়ের নাম খুলে যাওয়া দক্ষিণে ভেজানো কপাল। উনি বলেছিলেন, কবিতা তো ফিরে যাওয়ার পর পার হয়ে হাঁটু জলে নদী, কুয়াশায় ঢাকা পথ, ভোরের আজানে কিংবা নাড়ার দহন। নাড়াও আলমাউদ সাহেব দেখেছেন, নাড়ার দহন আমি দেখে পড়ছি, ভুল পড়বো না। পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ, অসম্ভব ব্যাপার। কতদূর একজন কবি দেখতে পারেন? মাছের আস্তে গন্ধ, উঠোনে ছড়ানো জাল, আর বাঁশ ঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবর। কবিতা তো 46-এ বেড়ে ওঠা অচকে কিছু, স্কুল পালানো সভা, স্বাধীনতা মিছিল, নিশান চতুর্দিকে, হতবাক দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা। কবিতা চরের পাখি, কোড়ানো হাঁসের ডিম, গন্ধ ভরা ঘাস, ম্লান মুখ বউটির, দড়ি ছেঁড়া হারানো বাছুর, গোপন চিঠির ব্যাগের নীল খামে সাজানো অক্ষর। কবিতা তো বক্তব্যের মেঘ চুল খোলা আয়েশা আক্তার। আমি, সোহেল বলল, স্যার আমাকে এই কবিতা শোনার পরে ভাই আমার গা ঘেমে গেল, আমি কোথায় আছি। তারপরে আমি সোহেলের সেই কথাটা আমি রিভিউ করছি, কারণে এটা বলা দরকার। একজন কবির সংগ্রহে তার বই থাকতে হবে ভাই, তার পড়াশোনার মতো মন তৈরি করতে হবে, পড়ার জন্য, জানার জন্য, বোঝার জন্য, তাকে অনেক পথ এগোনোর জন্য। স্বপ্ন দেখলে হবে না। পৃথিবীর কোন গ্রহে কি আছে না আছে, আজকের বর্তমান কি, আজকের প্রেক্ষিত কি, আজকের রাজনৈতিক অবস্থা কি, আজকের দেশে এবং সারা বিশ্বে কি হচ্ছে, একজন কবি জেনে রাখা বাঞ্ছনীয়। শেখ শাহরিয়ার সোহেল এমন একটি মানুষ, পেশায় শিক্ষক, নেশায় কবি, দরিদ্রতাকে জয় করার যে বিরাট একটা আকাঙ্ক্ষা, তাকে আমি দেখিনি। সভ্য মানুষ, লেখায় নিমগ্ন, এবং কবিতার শিল্প বিকাশের জন্য এক অন্তপ্রাণ। আমি শাহরিয়ারের এই ছোট্ট সাক্ষাৎকারে কিছু কথা তার সম্বন্ধে না বললে আমার একটা দায়বদ্ধতা বাকি থেকে যায়। ওই যে আল মাহমুদ স্যারের যে কথাটা আমি বলছিলাম, উনি তখন তার পরের একটা বইতে আমি একটা অনুবাদ পেয়েছিলাম, আমি দুটো লাইন আপনাদেরকে বলে শোনাচ্ছি। ওখানে উনি বলেছিলেন পোয়েট্রি সাস এস, কবিতা এমন,
poetry is nothing but the memory of adolescence. The melancholic face of my mother often remembered by me. Poetry, the yellow bird sitting alone, a bowl of neem tea. Poetry, my younger brothers and sisters sitting sleeplessly, surviving in the fire of leaves, and the return of our father, ringing bell of his bicycle, and his call, Rabia, Rabia, which is the southern door, kept azar, who is coat and locked by the name of my mother. এই যে বর্ণনা একজন কবির পক্ষেই সম্ভব, তো সে কারণে আমার আর কথা সংক্ষিপ্তই করতে হবে। এর মধ্যে একটি কথা না বললে নয়, একটা মেসেজ যদি আমরা না ছড়িয়ে দিই, না বলি, আমাদেরকে অপূর্ণতা থেকে যায়। আমাদের বলতে আমি যেহেতু যশোরে বাস করি, আমরা অবহেলিত থাকি। কোন কারণে? আমরা এত কষ্ট করে, এত হৃদয়ের সবটুকু দিয়ে, যেটুকু যোগ্যতা, উত্তীর্ণ অনুত্তীর্ণ, যেটুকু মেধা, তা দিয়ে যখন সবশেষে একটি প্রকাশনা প্রকাশ করি, হৃদয়ের রক্ত দিয়ে লেখা, কলমের কালি ওকে আমরা রক্ত বলি, লেখা আমার যে একটি বর্ণ, বাক্য, শব্দ দিয়ে তৈরি করে একজন লোকের কাছে, একজন মানুষের কাছে আলোচনা সমালোচনার জন্যে বই তৈরি করে মায়ের চোখকে ফাঁকি দিয়ে, স্ত্রীর চোখকে ফাঁকি দিয়ে ওই পয়সাটা বাঁচিয়ে প্রকাশ করি। আমাদের তো কেউ আলোকিত মানুষ আমরা হইনি, নেম ফ্রেম নেই, কষ্টার্জিত অর্থ দিয়ে ওষুধের পয়সা বাঁচিয়ে একটা বই প্রকাশ করি, যাদের কাছে দিই, এমন থ্যাঙ্কস বলার কৃপণতাও তাদের আছে। প্রকাশনা উৎসব করি, যারা আলোচনা করবেন, আলোচকগণকে বই পাঠায় 5 দিন 7 দিন, ওভার টেলিফোনে তাদের খবর রাখি, স্যার বইটা পড়েন, অমুক দিন একটা অনুষ্ঠান, একটি স্মরণ করিয়ে দিলাম। উনি আলোচনা সভায় এসে বলেন, এই সোহেল, তুমি বইটা দিয়েছিলে না, তো আমি তো এক জায়গায় বসেছিলাম, তোমার বইটা আমার হাতে ছিল, বললে আমি একটু মিস করেছি। ভালো লাগে না এসব কথা, তিনি যত পণ্ডিত হোক না কেন। আমার চেতনা নিয়ে, আমার হৃদয়ের সর্বোচ্চ জায়গা দিয়ে তৈরি, আমার নির্মিত এটা পুতুল নয় যে আপনি ইচ্ছে হলো ভাঙলেন, ইচ্ছে হলো আপনি গড়লেন। এটা শিলা পাথর, এটা আপনি ভাঙতে পারেন না। এর মোকাবেলা করেও কবি, শিল্পী, সাহিত্যিক, প্রাবন্ধিক, অনুগল্প লেখক, উপস্থাপক, সমালোচক, গ্রন্থ সমালোচক। গ্রন্থ সমালোচক মানে কি? আমার গ্রন্থ আপনি সমালোচনা করবেন এবং আমার স্যাটিসফ্যাকশন কিন্তু থাকতে হবে, যত কথায় আপনি বলেন ও ঠিক লিখছে কি ভুল লিখছে, হয়তো স্বাধীনভাবে তাকে দেওয়া হতে, কিন্তু আমাকে সে প্রুফ দেখাবেই। দেখালে আমার বলবো, এখানে তুমি এটা লিখো না, এটা আমি নই। যিনি সৎ কবি, যিনি অসৎ কবি, তিনি হয়তো বলবেন যে না, তুমি এখানে এইটা লেখো। তো সোহেল আমার একদিন বলেছিল যে ভাই, গ্রন্থ সমালোচনা আমি আপোষ করতে পারবো না। এই যে একটা দৃঢ়তা, আমি কেন বলবো না? যে গ্রন্থ সমালোচনায় আমাকে যেহেতু আপনি নির্বাচিত করেছেন, আমাকে একটু বলতে দিতে। তো কিছু মানুষ আছে জেদি থাকে, কারণ আমি আগেই বলেছি না, পুড়ে পুড়েই তো একজন কবি হয়। পুড়ে পুড়ে, ক্ষয়ে ক্ষয়ে, জ্বলে জ্বলে, মহাকাল থেকে ঝরে যায় নক্ষত্র, আমার এগেনা এসে পড়ে খণ্ডিত কণা। সোহেলের কবিতার লাইন বলছে কি, মহাকাল থেকে ঝরে যায় নক্ষত্র, আমার আঙিনায় এসে পড়ে খণ্ডিত কণা। বলে তার কবিতার লাইন বলছে যে মোহ আমাকে থমকে দেয়, কষ্টের বাগানে ওড়ে বিষণ্ণ পতাকা। আবার উনি বলছেন, মাধবী, চেতনায় কেন ঘুম ঘুম নেশা, আমি তো আমার নই, অদৃশ্য টান
প্রাণ সংহারী। তাহলে আমি আপনি ওকে যদি পাঠ না করি তাহলে হবে? হ্যাঁ, দরজা খুলে রেখো, যেন এসে তোমাকে না দেখেই ফিরে যেতে না হয়। দরজা খুলে রেখো। একটু ভাবুন তো, আপনার সাথে মেলান, আমার সাথে মেলান। তো ওই একজন কবি তো এটা লিখবে, তাই না? ওই যে আমরা হেলাল হাফিজ ভাইয়ের কবিতা একটা আমরা সারা জীবন ধারণ করে লালন করে বলে যাই, এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। কেন আমরা ধারণ করতে হবে, বরণ করতে হবে? কেন সে আমার একজন গীতিকার লিখে গেছেন প্রেমের কারণে? কি লিখছেন? তুমি কি এখন দেখিছ স্বপন আমারে আমারে আমারে। আরেকজন গীতিকবি লিখছেন, যবে তুলসী তলাই প্রিয় সন্ধ্যা বেলায় তুমি করিবে প্রণাম, দেবতার নাম ভুলিও পারে নিয়মর নাম। একজন গীতিকবি লিখেছেন। তাহলে আমাদের ভাবতে হবে আমরা আসলে কি করছি। কবিতা হবে অল্প কথায় স্বল্প বাসস্থান, অল্প কথায় স্বল্প বাসস্থান, বোধের ভিতর আশ্রয় নেবে সাহসে সাহসে স্বাভাবিক, অর্থাৎ এখানে কোনো আপস নেই। শায়র লিখছেন, বেসুর সঙ্গীতময় নদীতে ভেসে যাচ্ছি প্রতিদিন। ব্যাখ্যা করুন, আলোচনা করুন, শুনুন। আর আমরা তো তরুণ, ভুলেই ভরা জীবন সকলেরই। আর আমরা তরুণ যারা, আমরা যারা চেষ্টার নদীতে সাথে ডাঙায় ওঠার চেষ্টা করছি, তাদেরকে আপনারা শাসন করুন, উপদেশ দিয়ে আমাদেরকে পরিণত করুন। সেটা করবেন না, পড়বেন না, বই ভুলে যাবেন, উৎসাহ দেবেন না, পৃষ্ঠপোষকতা নেই, টাকা পয়সা চাই না, খালি সালাম দিয়ে আর অবনত হই, মাথা নোয়ানো শুভেচ্ছা আপনারা নিয়ে যাবেন। আমাদেরকে তৈরি করার দায় অগ্রজনা নেবেন না। কোন তৈরি? আমার লেখা আপনি লিখে দেবেন না, প্রশ্নই আছে না। আমাকে সমৃদ্ধি করবে, এই তোর বানান লেখা হয় না, তোমার ভাবনাটাই পরিপূর্ণ না, অসম্পূর্ণ লেখা কবিতা, বাক্য গঠন ঠিক হয় না, শব্দ চয়ন জানো না, ইত্যাদি নানানভাবে আমাদেরকে আক্রমণ করেন, করে দেখেন। আমি বিশ্বাস করি শৃঙ্খল ভাঙতে হয়। এই শৃঙ্খল ভাঙতে পারে একজন কবি। আমি যশোরের মানুষ, মাইকেল মধুসূদন দত্ত মহাকবি এমনি হননি। ভাষার পাণ্ডিত্য, বাংলা ভাষায় আধুনিকতার জনক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তিনি শৃঙ্খল ভেঙেছেন, পান থেকে খসিয়েছেন সংস্কারের চুন, ধর্মান্তরিত হয়েছেন। লেখাপড়া শেখার জন্যে, তিনি পৃথিবীকে জয় করবার জন্যে সেই সময়কার যারা ইউরোপীয় বড় কবি, যারা লেখক, তাদের সাথে পাল্লা দেওয়ার জন্য না, তাদের সাথে নেই, লড়াই করার জন্যে, আরো নতুন কিছু শেখার জন্য দেশ মাতৃকা ছেড়ে তিনি চলে গিয়েছিলেন সেই যশোরের সাগরদাড়ির কপোতাক্ষর নাওবে। তারই যোগ্য উত্তরসূরি আমরা। একজন সোহেল, আমি কাসিরুজ্জামান সেলিম, আমি লেখকের তালিকায় পড়ার জন্য প্রাণান্ত চেষ্টা করছি, আমার হচ্ছে না, আমার প্রকাশ হচ্ছে না। একদিন একদিন আমার হবে, আমি তো ভয় পাই না। আমি কিছুই লিখতে পারিনি, কিন্তু একটি আমি কবিতার লাইন আপনাদের স্পষ্ট আমি জানাতে চাই। আমি আমার অনেক আলোচনায় আমি বলে থাকি, সূর্যকে হাতের মুঠোর ভিতর আটকে রাখা যায় না, রাতের দরজায় খিলেতে সকালকে রোখা যায় না। ভালো মন্দর বিচার আপনাদের থাকবে। তাই শৈলের একজন অগ্রজ হিসেবে আমি তো চেষ্টায় আছি, একদিন নিশ্চয়ই আমরা ভালো কিছু করব। স্বপ্নচারী মানুষ আমরা, রাত জাগা, ঘুম না আসার চোখ নিয়ে, সংসারের যাতনা সয়ে, সামাজিক অবক্ষয় না অবজ্ঞার শিকার হয়ে আমরা একটি পবিত্র কর্ম করে যাচ্ছি। লেখক কবিদের জায়গা থেকে চেষ্টা করছি, তোমাদের পথ অনুসরণ করছি, আমরা এগিয়ে যাচ্ছি। কারণ তোমাদের কাছে সব আমার শেখা। কেন শেখা নয়, আমি কেন বলবো না? আমাদের ৩৬শে জুলাই যাকে বলে, যে নতুন বাংলাদেশ যাকে আমি বলছি, নতুন বাংলাদেশ সারা পৃথিবী জানে যে অপরিপক্ক কম বয়সী তরুণেরা
যে বিপ্লব এবং জীবন দান করে কালো রাজপথকে লাল রক্তে রাঙিয়ে দিয়ে শিমুল রংকে হার মানিয়ে দিয়েছিল, সেই প্রেক্ষিতে 1899 সালে বিদ্রোহী কবি না, আমাদেরই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম। ও তখন এদেরকে উদ্বেলিত করার জন্য, উজ্জীবিত করার জন্য তখন গান চলছে। কি গান? কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, ভেঙে ফেল করলে লোপাট, শিকল পূজার পাষাণ বেদি, ওরে ওই তরুণ ঈশান বাজারে তোর পোলায় ঈশান। প্রাসঙ্গিক 100 বছরের পরে একটি গান একজন কবি তো লিখেছে, তাই আর প্রাসঙ্গিক। তারা ওই দিন গেছে, ওরা ঝর্ণার মতো চঞ্চল, ওরা ঝর্ণার মতো উদ্যম গেছেন। তাহলে মুকুন্দ দাস গেয়ে গেছেন, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গি মেতেছে আজ সমর রঙে। আমাদের উজ্জীপুরের কে উস্কে দেননি, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গি মেতেছে আজ সমর রঙে। তা থই 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 থই, দৃঢ়ি দৃঢ়ি দম দম, ভূত পিশাচ নাচে যোগিনীর সঙ্গে। উজ্জীবিত হয়েছে। কে করেছেন? একজন কবি করেছেন। এই কারণে বাংলা সাহিত্য অনেক সমৃদ্ধ। আমার এই কথা শুনবে না লোকে। শেখ শাহরিয়ার ফেল ছোট মানুষও কি জানে, এই যে আপনারা যেরকম বলে কতটুকু জানে, এই যাচাই বাছাই করুন। তাও করবেন না। এই জন্য শাহরিয়ার ফেলরা হুমকি ধামকি ভয় ভীতির পরোয়া করে না। একটু কঠোরভাবে আমি বলছি। একজন রেজাউদ্দিন স্ট্যালিন আমাদেরই সতীর্থ, আমাদের সিনিয়র, যশোরে বাড়ি, 1980 সাল। আমি তরুণ, 45 বছর আগে আমার পাড়াই বাড়ি। আমার বড় ভাইয়ের ফ্রেন্ড সেলিম, তুই তো লেখালেখি করিস, তোর লেখায় আমি আশা দেখতে পাচ্ছি। তুই আর আমি একটু ছোট বড় 1-2 বছরের, একসাথে তো থাকি, খালি পায়ে হাঁটি, স্যান্ডেল পরে চলি, পায়জামা পরে চলি। আরো কাজ করতে হবে। সাহিত্য আসরে আয়, যশোর ইনস্টিটিউটের সাহিত্য আসর, যশোর ইনস্টিটিউটে আমরা গেলাম, সাহিত্য চর্চা করি। বল পত্রিকা করতে হবে, পত্রিকা সম্পাদনা না করলে আমরা শিখতে পারবো না। অন্য অন্য লোকজনকে আমাদের সাথে একত্রিত করতে হবে। 1980 সালে একটি পত্রিকা তৈরি করলাম আমি, এবং আজকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্ট্যালিন। পারেননি, না জয় করতে পারেননি। ক্ষয় না করতে পারলে কি জয় করা যায়? উনি তো করেছেন। উনি নন্দিত। পৃথিবী যতদিন থাকবে স্ট্যালিন ততদিন ইতিহাসের পাতায় থাকবে, তার নাম জল জল করে লেখা থাকবে। আর আমরা বলবো, আরে আমাদের স্ট্যালিন ভাই, আমরা স্ট্যালিন ভাই মতো হতে পারবো না। এইটাই তোমাদের অনুপ্রেরণা। সেই কবি রেজাউদ্দিন স্ট্যালিনের লেখার উপরে, সমৃদ্ধ তার সারা জীবনের অর্জনের উপরে একজন ছোট মানুষ শাহরিয়ার ফেল, তিনি তারপর আস্থা না রাখলে এই সাহস উনি তাকে দিতেন না। এবং সোহেলের কত বড় স্পর্ধা, তাই না? উনি রেজাউদ্দিন স্ট্যালিনের রচনা সমগ্রের উপরে উনি বই লিখে ফেললেন, আলোচনা করে ফেললেন। অসম্ভবের যাত্রী রেজাউদ্দিন স্ট্যালিন, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত একজন কবি, নজরুল একাডেমির অন্যতম কর্মকর্তা রেজাউদ্দিন স্ট্যালিন, যার লেখা সারা বিশ্বে অনুদিত হয়, তার বইয়ের আলোচনা করলেন তিনি। অসম্ভবের যাত্রী রেজাউদ্দিন স্ট্যালিন, তাকে আমরা চেনাতে পারছি না। এ দায় আমাদের বইতে হবে না? সোজা কথা, আমার চেতনার কথা বলবো না, আমি বিবেকের কথাই যদি বলে আমি বলবো। পৃথিবীতে ভারী শব্দ আমি কিন্তু জানি, আপনারা জানেন, কিন্তু আমার ভারী শব্দ আপনাদের কাছ থেকে শেখা। কার কাছ থেকে শেখা? ইথারে ভেসে আসা শব্দর কাছ থেকে শেখা। মেঘের উৎপত্তি আমার জানার দরকার নেই,
বাজ পড়ার শব্দের কি মূল উৎস আমার জানার দরকার নেই। আমি এটা জানি ওই শব্দর কি বিকট, সেটা আমি শ্রবণ করে আমি বুঝি শব্দ কি। আমি বর্ণনা বুঝি না, কিন্তু এইটা আমি বুঝি। কি বুঝি? একটি বর্ণ, একটি অক্ষর আমি বুঝি। কেন বুঝি? একটি বর্ণ আমি একটা তসবি দ্বারার সাথে যদি তুলনা করি, 1 2 3 4 করে তসবি দ্বারা যেন পবিত্র, একটি বর্ণ ওই রকম পবিত্র। সেই বর্ণের একটা গাঁথুনিতে একটা সুতোই বেঁধে এক জায়গায় করবার পর একটা দোটানা সৃষ্টি হয়, একটা আবেশ তৈরি হয়, একটা আবহ তৈরি হয়, একটা অর্থবোধক বা নিরর্থবোধক একটি শব্দ তৈরি হয়, একটি বাক্য তৈরি হয়। কে করেন? এই নির্মাতা কে? একজন শাহরিয়ার সুরে, একজন কাসিরুজ্জামান সেলিম, একজন আল মাহমুদ, একজন দারা মাহমুদ, একজন নান্নু মাহবুব, একজন বেঞ্জিন খান, এরাই। সুতরাং আমরা যারা কাজ করছি, সোহেল সম্বন্ধে বলতে গিয়ে অনেক কথাই প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক আমাকে বলতেই হলো। সোহেলের সঞ্চয় কি? তার প্রকাশনা ধরেন এরকম, এমন একটা বই আমি পড়েছিলাম, সাহিত্যের সাঁকো, পড়েছিলাম অনেক আগে, যেহেতু তো 90 দশক থেকে কাজ করছে। তারপরে অনুগল্প পড়েছিলাম, মৃত্যুর মানচিত্র। আর যেই বইগুলোর উপরে ও এখন খুব এগোচ্ছে, এই জায়গায় বিস্তৃত ক্যানভাসটা খুব বিস্তৃত, সেটা মাধবী বাইরে যেও না, মিনময় মাধবী ও অন্যান্য নানান বই তার আছে। তার 16খানা বই হচ্ছে প্রকাশিত, সমগ্র বেরোবে খুবই সামনে, তাই না? তারপরে ও আবার পুরস্কারে বিশ্বাস করে না, বলে পুরস্কার দিয়ে আমি কি করবো, আমার দরকার হচ্ছে এই সোহেল, কি ব্যাপার তোমাকে, বড় বড় জায়গায় তো তুমি গেলেই তো তোমাকে তো কেউ বাদ দিতে পারবে না, তোমার লেখার যে গতি, লেখার যে ধারা, ওর যা বক্তব্য। তবে ভাই আমি পুরস্কার বিশ্বাস করি না, আমার কাজ হচ্ছে কাজ করা। কাল মহাকাল ভাববে যে আমি কতটুকু পেরেছি বা পারছি বা পারবো, এ ভবিষ্যৎ বিচার করবে। আমার চাওয়া পাওয়া এত বিস্তৃত না, আমি সীমাবদ্ধ মানুষ। আমি কাজ করতে করতে আমি খেলার মাঠে আছি, হয়তো আমি সফল হবো, হয়তো ব্যর্থ হবো, কিন্তু আমার কাজটা আমি থামাতে পারবো না। ইটস এ গুড কমেন্ট। এটা অনেক বড় কথা, অনেক বড় কথা। আফম আব্দুর রশিদের কাব্য ভাবনা নামে তার একটা গ্রন্থ আলোচনা বই রয়েছে, এত মোটা, অনেক বলছেন একজন মানুষ। তার বইটা ও করেছে গ্রন্থ সমালোচনা। ডক্টর শাহনাজ পারভীনের একটা লেখা আছে, যেটা আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, লেখার বহুমাত্রিকতা। হ্যাঁ, ডক্টর শাহনাজ পারভীনের, কবি ডক্টর শাহনাজ পারভীনের লেখার বহুমাত্রিকতা, এই শিরোনামে তিনি একটা গ্রন্থ আলোচনা করছেন। তাহলে একটা মানুষ কাজ করছেন, আপনি পড়বেন না, হয় না, না ভাই আপনি না পড়ে কথা বলবেন না, আমাদের কষ্ট লাগে, বুকে লাগে, তীর বাধ্য উঠিয়ে নেওয়া যায়, ওই ফিনকে রক্ত বন্ধ করা যায় মেডিকেল কলেজে গেলে। আর এই ব্যথা এমন, ব্যথা রং হয় না, ব্যথার আকার হয় না, ব্যথা বিস্তৃত। তো আর আমি কিছু বলবো না, আমি একটি বলবো, আগামী দিনের সম্ভাবনাময় কবি শাহরিয়ার সোহেল, ওর তো একটা ভাবনা আছে। আমি ওকে একদিন জিজ্ঞেস করেছিলাম, তুমি কি চাইছো ভাই, একটু বলো তো, তোমার স্বপ্নের জায়গাটা একটু বলো তো। তো বললো, ভাই আমার স্বপ্ন তো আমারই মতো, কাকেই সুখের কথা দুঃখের কথা বলবো। তো আমি কবিতার মাধ্যমে প্রকাশ করতে চাই। আমি দেখেন না, আপনি আমাকে বলে কি মাধবীর গার্জিয়ান, তখন আমি বলি না, ও মাধবীলতা, আমার জি আর মরে যেতে ইচ্ছে করে না, তুমি কেন আমায় শোনালে এমন প্রজাপতি গান। আর কি রোমান্টিকতা দেখাবে সে? আর কি করতে পারে একটা মানুষ? একসাথে দ্রোহ, একসাথে প্রেম, একসাথে জাগানিয়া গান, চিৎকার করা করছে, তার কবিতা লাইনে আমরা যখন শুনি, তখন আমার তো মনে হয় লাশ আর রক্ত, লাশ আর রক্ত, রক্ত আর লাশ, কিছুটা যন্ত্রণা চুপ, বাকিটা
লুকিয়ে থাকা। অসম্ভব একটি লেখা। এর যে দোতনের যে ব্যাপ্তি, এর যে গভীরতার যে প্রকাশের যে উচ্চারণ, এর যে এপিটপিক, এর যে বর্তমান আগামী এবং অনন্তাগামী, একজন শাহরিয়ার শৈল লিখেছেন। একটা জিনিস দেখেন, আমার সাথে আপনার একমাত্রই হবেন, একটা লোক বিখ্যাত হয়ে গেলে উনি ভুল লিখলেও আমরা সুন্দর মানে পরিশুদ্ধ করার ক্ষমতা রাখি না। না, এই বানানটা বোধ এই হতে পারে, 7টা ডিকশনারি ফেল, তারপর আমরা কাটতে পারি না, বলতে পারি না। সমস্ত দোষ আমাদের এদের, শুধু বিখ্যাত হয়নি। সেই কথা মনে পড়ে যায়, আর কত বড় হব নাদের আলী। বড় আমরা হতে চাই না, কিন্তু আপনাদের বিচারের আওতায় থাকতে চাই। পৃথিবীর সমস্ত বাংলা লেখালেখি যারা আমাদের সহযোদ্ধা আছেন, আমরা একই প্রিন্টে নানা রঙের গুচ্ছ ফুল। নতুন সময় আপনার আলোচনা, সমালোচনা, ভুল ত্রুটি একদম পেজে লিখে দেবেন। আমরা পেজে সোহেলকে আমি অনুরোধ করবো, সোহেল তুমি পেজে একটু অ্যাক্টিভ হয়ে যাও। তুমি তো আবার নিরহংকারী মানুষ আর নিবৃতচারী মানুষ, বিশাল দোষ তোমার। সেসব দিন নেই ভাই, সেসব দিন নেই। তুমি আগাও, তুমি আশীর্বাদ করি। শেষে একটি কথা বলে আমি শেষ করছি আমার আলোচনা। যেহেতু আমি লিখি, আমি লিখি, নাটক করি, গান গাই, কবিতা পড়ি, বক্তৃতা করি। ভাই আপনি কেমন লেখেন? যারা আমার পরীক্ষা একটু দিই, আমি ওই রকমই লিখি যেটুকু আমার যোগ্যতা। তার প্রমাণ কি? অনেক আগে 7 সালে লিখেছিলাম কবি শাহরিয়ার সোহেলকে উৎসর্গ করে। তাই পড়ে শোনাই। তাহলে 7 সাল মানে 18 বছর আগে আমি তার ভিতরে আমি দেখতে পেরেছি না, সম্ভাবনা ক্ষীণ নয়, অনেক রঙিন। আমি লিখেছিলাম কবির আত্মহত্যা, আমার কবিতা শিরোনাম। অপ্রকাশিত পাণ্ডুলিপি সমুদ্রের জলে ছুড়ে দিল এক কবি। কিছু বুঝলো না, তবু দেখলো অন্য জাহাজের নাবিকেরা। কিছু জানলো না, তবু দেখলো সমুদ্র আকাশের ঝাঁক বাঁধা পাখিরা। তার ভাবনায় প্রাচীন সভ্যতার অনেক অপ্রকাশিত নিদর্শনের সাথে যুক্ত হবে তার ছুঁড়ে দেওয়া ইচ্ছা। পাখির লোমের মতো নরম বুকের সেই কবি নিজের প্রাণ উপর করে রাঙা ধুলো বুনো পাতাকে সাক্ষী রেখে চিৎকার করে বলে গেল বৃক্ষরাজিকে, শোনো শোনো শোনো, তোমাদের উপাদানে গড়া আমার শিল্প শব্দ সম্ভারকে সমুদ্রের নীল জলে ঝিনুক মাছেদের ঠিকানায় সমর্পিত করলাম। আরো বলে গেল সে কবি, জীবন ও মৃত্যুর মাঝামাঝি যে ফাঁক, সে ফাঁকেই সে ঝাঁপ দেবে অথই সমুদ্রে। সোহেল দীর্ঘজীবী হও, লেখাপড়া, কবিতার প্রতি মনোনিবেশ আরো আরো গভীর থেকে গভীরতরে চলে যাক। তোমার আগামী দিনের স্বপ্ন সার্থক হোক, প্রাণ ফিরে পাক, ফিরে আসুক বা সংযুক্ত হোক বাংলার অসংখ্য বর্ণদানা উর্বর জমিতে। সোহেলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।